নমস্কার, শুভ সন্ধ্যা। আবার সেই স্টপেজ টাইমে পৌঁছে গেলাম আমরা, যে সময়টায় প্রায় পশ্চিমবাংলার ম্যাক্সিমাম মানুষ গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে সমস্ত চ্যানেল ঘুরিয়ে এই সময়টায়। কেন? কারণ এই সময়ের যে শোটা প্রেজেন্টেশন হয় মনে দাগ কাটার মতো এবং অনেক কিছু জানার থাকে। কারণ এই মায়া টিভির চ্যানেলের সম্প্রচার শুরু হয়েছিল শুধুমাত্র মানুষের দেহতত্ত্ব নিয়ে, মনস্তাত্ত্বিক সবটাই, যে মানুষের শরীর সম্বন্ধে জানতে পারবে। যদি না জানতে পারি আমরা, আমাদের ডক্টররা ঠকিয়ে সারা জীবন ব্যবসা করে যাবে, ডাক্তারিটা আর হবে না। তাই এরকমই কিছু মনে দাগ কাটানো বিষয়বস্তু নিয়ে এই সময়টায় আমরা বিভিন্ন ধরনের মানুষের শারীরিক যে সমস্ত অসুখ বিসুখগুলি হয়, যেগুলি আমাদের বিশেষ করে আমাদের ইউনিটে যে বিষয়গুলি ট্রিটমেন্ট হয়ে থাকে সেগুলি নিয়ে আলাপ আলোচনা হয়ে থাকে। তবে আজকে একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন হবে। দেখতে দেখতে আপনি সেই ছোটবেলায় ফিরে যাবেন, আবার কেউ কেউ 70 দশকে ফিরে যাবেন। কারণ এরকমই কিছু মনে দাগ কাটা বিষয়বস্তুই থাকে। তাহলে আজকে শুরু করা যাক আজকের প্রেজেন্টেশন, স্মৃতির আড়ালে। কিন্তু শৈশব কোনোদিন আর আমাদের ফিরে পাবো না। আর আমাদের সময় শৈশব, সেটা মনে রাখার, এখনকার জেনারেশনের শৈশব মনে রাখার কিছু নেই। স্কুলে যাওয়া, আবার গাড়ি করে বাড়ি আসা, আবার টিউশন, আবার স্কুলে যাওয়া, আর কিছু নেই। সব যেন ফ্যাকাসে একটা জীবন, সাদা কালোয় মোড়া জীবনযাত্রা কাটাচ্ছে এখনকার ছেলেমেয়েরা। কিন্তু আমরা তো অনেক কিছু হারিয়ে ফেললাম, তাই না? সেই হারানোর জায়গাগুলো আর বোধহয় কোনোদিন আমরা ফিরিয়ে আনতে পারবো না, কোনোদিনই না। কেন বলুন তো? কারণ আমাদের জীবন থেকে ওই স্বর্ণ মুহূর্ত যাকে বলা হয় সেটা হারিয়ে ফেলেছি। অনেক কিছু। যারা অনেকগুলো ভাই বোন একসাথে বড় হয়েছেন, ভাই বোনদের ভালোবাসা হারিয়ে গেছে। একান্নবর্তী পরিবারে থাকার প্রবণতা চলে গেছে। এখন মানুষ ফ্ল্যাটে যেতে থাকতে চায়, আমি, তুমি আর টমি। বাবা মার কি হলো দেখার দরকার নেই, ঠিক? তাহলে এই জায়গাগুলো আমরা আর ফিরে পাবো না, কোনোদিন না। এমন অনেক নিদর্শন আছে যেগুলি আমাদের কাছে এখনই ইতিহাস মনে হয়। যেমন সেই শুরুর মুহূর্তে টেলিফোন রিসিভার। আমাদের কাছে ইতিহাস না? এখন কারোর বাড়িতে যদি এমন রিসিভার দেখি, আমরা একটু মুখ টিপে হাসতে শুরু করি, মা এখন অবধি এই টেলিফোন চলছে। বাট এই টেলিফোনের ঐতিহ্য কতখানি ছিল, যাদের বাড়িতে ছিল তারা কোন লেভেলের মানুষ ছিল সেইটা একবার ভাবুন। যে সময় প্রথম দেখেছিলেন যাদের বাড়িতে, তারা কোন লেভেলের মানুষ ছিল, ঠিক না? যাদের বাড়িতে এরকম একটা ছোট্ট ক্যামেরা থাকতো, তারা কোন লেভেলের মানুষ ছিল। এখন তো সবার ক্যামেরার মধ্যেই এখন মোবাইল পাওয়া যায়। মোবাইল যা হাতে আসার পর থেকে আমরা হারিয়েছি এদেরকে। ক্যামেরা ভুলেই গেছি, এখন ক্যামেরায় ছবি তোলা সব মোবাইল পকেট থেকে বের করে সঙ্গে সঙ্গে ক্লিক। হারিয়েছি আমরা টর্চ লাইট। মনে পড়ছে এভারেডি ব্যাটারি অ্যাড হতো টিভিতে, সাদা কালোয়, নিপ্পো ব্যাটারি, সেগুলো এখন আর পাই না, আর দেখা হয় না। হাত ঘড়ি, HMT, পাশ করার পর মাধ্যমিকে প্রথমবার বাবার কিনে দেওয়া ঘড়ি পরবো একটা, তার সঙ্গে আবার ক্যালেন্ডারের ডেটটা দেখা যাবে। দারুণ ব্যাপার। এখন তো সব মোবাইলে পান। একটা সময় দোকানদারদের কাছে এই ক্যালকুলেটরটা বিশাল ব্যাপার ছিল, এখন এটাও লাগে না। আর মাধ্যমিক পাশ করার পর রেজাল্ট বার হতে
যে 3 মাস সময় থাকতো হাতে, সেই সময় ম্যান্ডেটরি ব্যাপার ছিল বাড়ি থেকে যে এই সময় টাইপ আর শর্ট হ্যান্ডটা শিখে নিতে হবে, কিন্তু না হলে হবে না। এখন আমরা বই পড়াটা ভুলে গেছি। এখন ফেসবুক পড়ি আর সমালোচনা পিএনপিসি করি, একে কাটি করা ওকে কাটি করা। বই পড়ার চলটা উঠেই যাচ্ছে আস্তে আস্তে। জানি না আগামী দিন কি হবে। ভিসিআর, ভিসিডি, এগুলো সব আস্তে আস্তে আমরা ভুলে যাব। এক রাত্রে শিবরাত্রে 3টে সিনেমা দেখতে হবে, একটা বড় দেখে স্ক্রিন নিয়ে আসা হতো, টিভি আর ভিসিআর সঙ্গে। এই ধরনের টেপ রেকর্ডার এখনো অনেকের বাড়িতে ওই পুরনো ঐতিহ্য বহন করছে। আর পশ্চিমবাংলায় বোধহয় খুব কম সংখ্যক মানুষের কাছে এই ধরনের সাইজের রেডিও পাওয়া যাবে এখনো হয়তো। এগুলো হচ্ছে স্মৃতি। মানুষের স্মৃতি কোথায় তলিয়ে যায়। বিয়ের পর একটা অ্যালবাম, ফ্যামিলি অ্যালবাম, তাও সাদা কালো, এসব হারিয়ে গেছে এই মোবাইল আসার দরুন। এখন শুধু পরিবারের সবাই, বাবা মা ছেলে মেয়ে সবাই ফোন নিয়েই ব্যস্ত। কে কেমন আছো সেটাও জিজ্ঞেস করা হয় না সারাদিনে। আর হারিয়ে গেছে আমাদের পোস্ট অফিস। এখন এই ডাকবাক্সগুলো দেখে এখনকার জেনারেশন বলে, বাবা এটা কি, এইটা কেন এখানে লাল রং করে বসানো আছে? এটার যে কত প্রয়োজন ছিল, এটা যে কি সার্ভিস দিয়েছিল মানুষের জীবনে, সে তো চোখ দিয়ে জল এসে যেতে পারে কারোর কারোর। এত স্মৃতি জড়িয়ে আছে এই লাল রঙের ডাকবাক্সটির সাথে। যখন চিঠি আসতো, পাড়ায় পোস্টম্যান ঢুকলেই ভেতরটা হু হু করে উঠত। যদি বাইরে কেউ থাকা মানুষ চিঠি পাঠালো না পাঠালো না। আর এই খামগুলো দূর থেকে আসা। কারণ এখন হাতে লেখাটা তো হারিয়ে যাচ্ছে। চিঠি লেখা আস্তে আস্তে একদম হারিয়ে যাচ্ছে। কারণ এখন তো সব মোবাইলে টাইপ, তাই তো? তাহলে একটা যন্ত্র এসে মানুষের এত আবেগ, এত স্মৃতিকে হারিয়ে দিয়েছে। উন্নয়ন হয়েছে, জিত হয়েছে বিজ্ঞানের। বিজ্ঞানের জিত হলো। যারা উন্নয়ন করলো, যে মানব জাতি, তাদের কি উন্নয়ন হলো? আগামী 2030 সাল আসতে চলেছে। 99% কাপলসের ইন্ডিয়াতে আর কোনো সন্তান আসবে না তাদের। এবার বলুন কেন স্যার? বিজ্ঞান এত উন্নয়ন করেছে। ওই যে মানুষের তৈরি বিজ্ঞানের উন্নয়ন। আপনারা মোবাইল উন্নয়নে বিশাল উল্লাস করছেন, মারাত্মক যন্ত্র এনে দিয়েছে। এই মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পুরুষ মানুষের শুক্রাণুকে কাউন্ট কমিয়ে দিচ্ছে, মহিলাদের ওভ্যামের কাউন্ট কমিয়ে দিচ্ছে। এএমএইচ, অ্যান্টিমুলেরিয়ান হরমোন ডাউন হয়ে যাচ্ছে, যার ফলে ছেলেরা বাবা হতে পারছে না, মেয়েরা মা হতে পারছে না। আগামী 2030 সালে একদম ঘরে ঘরে হয়ে যাবে ভারতবর্ষের। বুঝতে পারছেন? আমরা নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরে দিয়েছি বিজ্ঞানের উন্নতি করতে গিয়ে। হ্যাঁ, আমাদের অবশ্যই একটা মারাত্মক উন্নয়ন মোবাইল, কিন্তু তার ক্ষতিটা 2030 সালের পর আর কোনো জেনারেশন তৈরি হবে না আমাদের ভারতবর্ষে। ভাবতে পেরেছেন কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি? এবার বলবেন যে ওই তো আইভিএফ, টেস্ট টিউব বেবি। দূর মশাই, ও তো এখনই তো একটা গল্পের আকারে ছড়িয়ে আছে। কতটা বাস্তব, যারা ওখানে কাজ করেন যে ডক্টররা, তাদেরকে একটু ডেকে জিজ্ঞেস করবেন।
স্যার আদৌ কতটা সত্য এই আইভিএফ বা টেস্ট টু বেবিতে? 7.5 লাখ টাকা করে কি আদৌ কোনো কাজে লাগবে না জলে চলে যাবে? যদি চেনাশোনা কোনো ডক্টর থাকে আইভিএফ বা টেস্ট টু বেবি সেন্টারে কাজ করেন, তাহলে একবার জেনে নেবেন তাদের থেকে। তখন দেখবেন যে দত্তক নেবার জন্য দৌড়াদৌড়ি করছে সবাই। তো এতদিন আমরা তো বলেছি অনেক, আজকে তুমি বলবে, আমি শুনব। মোবাইলে অনেক বলা হয়েছে, এবার আপনারা ফোন করুন, আমরা শুনি আপনাদের বক্তব্য। ঠিক, আবার বলে দিই, যারা যারা আমাদের মায়া টিভি দেখছেন, যদি আপনাদের টিভি সম্প্রচারে কোনো রকম অসুবিধা দেখেন, যে হ্যাঁ সাউন্ড পাচ্ছেন না বা পিকচার ক্লিয়ার হচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করে সেটা জানান। নাহলে আমরাও তো বুঝতে পারছি না, এখান থেকে মেদিনীপুর, আসাম, গুয়াহাটি ইত্যাদি সব জায়গা থেকেই তো সম্প্রচার চলছে, কোথাও একটা যান্ত্রিক গোলযোগ চলছে, তো সেটা কারেকশন করে নিতে হবে। অবশ্যই আপনারা কিন্তু হেল্প করবেন, যেহেতু আপনারা মায়া টিভির ভক্ত। কেমন? আজকে তাহলে কানে কানেই কথা হোক। মানুষ তো উন্নয়নশীল সারা জীবন, সেই বন মানুষ জঙ্গল থেকে আমরা জীবনযাপন শুরু করেছিলাম, ধীরে 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 আজকে রেভলিউশনের মাধ্যমে এত উন্নতি করেছি, এবং অবশেষে আমাদের সবার হাতে কিন্তু মোবাইল। ঠিক, তাহলে মোবাইল কতটা উন্নয়ন। হ্যাঁ, এটাকে যে চিকিৎসার কাজে লাগানো যেতে পারে, এটা আমরা এখন খানিকটা বুঝেছি, কিন্তু অনেকেই এখনো বোঝেননি যে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সরাসরি কথা বলে, বাই ফোন, আপনি দূরে থাকলে তার কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব। কেমন? ভিডিও কলের মাধ্যমে, আপনিও ভিডিও কলে এইরকম ভাবেই আসবেন সরাসরি, বাড়িতে থেকে অনেক দূর বাড়ি, আপনাকে আসতে হচ্ছে না, এবং আমাদের কোরিয়ার সার্ভিস এখন করে দেওয়া হয়েছে, আপনারা বাড়িতে বসে মেডিসিন পেয়ে যাবেন। তার মানে একটা গোটা অনেক বড় পর্ব আপনারা কিন্তু বাড়িতে বসে, এবং সেটা 15 ডেজের মেডিসিন পাঠায় মাত্র। প্রথমটা 15 দিনের ওষুধই নেবেন না, দূরে বাড়ি বলে 1 মাসে নেবার কোনো দরকার নেই। আপনারা 15 দিনে কতটা রেজাল্ট পেলেন সেটা আগে জানান, তারপর আবার কারেকশন করে আমরা 1 মাসের ওষুধ পাঠাবো। কেমন? তাহলে আপনারা সরাসরি কলেও আসতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করে ঠিক এইভাবে চিঠি লিখে জানাতে পারেন, কারণ হাতে লেখা চিঠি তো বন্ধ হয়ে গেছে। যেমন পুরনো এক চিঠি জানাই আপনাদের যে কিভাবে হয়। ডাক্তারবাবু নমস্কার, নেবেন 2000 সেই কোভিডের সময় চিঠি, এটা কাটিয়ে এসেছি। 2021 সাল বর্তমান, প্রতিটা মুহূর্ত আতঙ্কের মধ্যে কাটছে, তখন ফুল কোভিড চলছে। তা সেই সময়টায় মোটিভেশনাল শো গুলো দিতাম বলে অনেক মানুষ জোর পেয়েছে, আজকে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, তারা সবাই ধাবার মাঠে বডি চলে যায়নি, তো তাদের আমরা এখানে বসে বসেই চিকিৎসা দিয়েছি। আবার অনেকে আবার চেম্বারে এসেওছে। ভরা কোভিডের সময় আমরা পিছিয়ে পড়িনি। কেমন? তো এই সময় আমরাও যেমন এগিয়ে এসেছি, আপনারাও সাহস রেখেছিলেন বলে আজকের ডেটে টিকে আছি, না হলে ওই সময় আমরাও আমাদের শেষ করে ফেলা হতো, শেষ হয়ে যেতাম না। কারণ কোভিড তো আর মারা যাবার মতো কোনো অসুখ ছিল না। ঠিক তো, মানুষ আজকে ভরসা পায় না, একটাই কারণ, আত্মবিশ্বাস কম। যত দিন যাচ্ছে মানুষের কনফিডেন্স কমে যাচ্ছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে। বারবারই একটা ভয় কাজ করে মানুষের মনের মধ্যে, যে না, আমি বোধহয় সুস্থ হব না, আমি ভালো হতে পারবো না। ঠিক কেন? মানুষের মনের জোর, নিজের খেটে খাবার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখবেন সমাজে কর্মী কম, দালাল বেশি। দালালদের খাটতে হয় না, দালালি করে দিব্যি পেট চালিয়ে যাচ্ছে, সংসার চালিয়ে যাচ্ছে। তাদের থেকে চুষে ওই যারা কাজ করছে তাদের থেকে। তাহলে মানুষের মনে আতঙ্ক তো হবেই, যে আমরা এত খেটে যা রোজগার করতে না পারছি, কিছু শ্রেণী মানুষ দালালি করে দিব্যি কাটিয়ে যাচ্ছে। তো ঠিক রেডিমেড পে।
কিন্তু আজকে সব মানুষ যদি নিজেরা পরিশ্রম করত, তাহলে আজকে সুন্দর একটা বাংলা তৈরি হতো। বাংলা এখন ওই যে বললাম, কর্মীর থেকে দালাল বেশি। একটা শ্রেণী হয়েই এসেই গেছে যে তারা একদম পার্মানেন্ট ভাবে দালালি করছে, মানে সরকারি ভাবে যাকে বলা যায়। কিন্তু কেন? আজকে এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, তার জন্য অনেক আতঙ্ক এসে গেছে, কনফিডেন্স কমে গেছে, তাদের বেঁচে থাকার ইচ্ছা চলে যাচ্ছে। ঠিক একটা গল্প শোনাই। অযোধ্যা সার্কাস ছিল একটা সময়, শীতের সময় ছোটবেলায় দেখতে যেতাম বাবা মার হাত ধরে। হরেক রকমের দারুণ মজার ব্যাপার ছিল, মানে এমন কোনো বাচ্চা নেই যার ভালো লাগবে না, কারণ সেখানে জন্তু জানোয়ার, পশু পাখি, জোকার, বারের খেলা, পোল ভোল্ট খেলা অনেক রকম ছিল। তারপরে ওই বলয়ের মধ্যে বাইক চালানো একসঙ্গে 3টে, এসব ছোটবেলায় দেখেছি। নানান ধরনের বাঘ সিংহও থাকতো সেখানে। এই একটা জায়গায় আছে সার্কাসের মধ্যেই, বাঘ আর সিংহ একসাথে পাশাপাশি ঘুরে বেড়াতে দেখা যায়। এটা সার্কাসেই সম্ভব হতো, কিন্তু অন্য জায়গায় হতো না। তো একসময় এই ওয়াইল্ড অ্যানিমেলস এর লাইসেন্স ক্যান্সেল হয়ে গেল, যে তাদের আর জঙ্গল থেকে এনে সার্কাসে ব্যবহার করা যাবে না। তারপরে তো সার্কাসের মালিকের মাথায় হাত হয়ে গেল, সার্কাস উঠেই গেল। এখন যে সমস্ত সার্কাস দেখেন, ও তার কোনো ওয়াইল্ড অ্যানিমেলস দেখানো হয় না, ওই জোকারের ভেলকি খেলা ইত্যাদি ওই সব সমস্ত থাকে, ড্রামা। তো এরকম দিনের পর দিন যেতে যেতে তখন মালিক ম্যানেজারকে ডেকে বলল, এক কাজ কর বাবা, এই যা বাঘ সিংহ আছে এতে জঙ্গলে ছেড়ে দিয়ে, ফরেস্টে, এগুলো আমাদের এখানে রাখার তো আইন দিচ্ছে না, আমরা আর কোনোদিন শো করতে পারবো না, সার্কাস আর হবে না, তাই ওদের জঙ্গলে ছেড়ে দাও, জঙ্গল থেকে নিয়ে এসছি আমরা, জঙ্গলে ছেড়ে দাও। তো বুকে পাথর রেখে কষ্টের মধ্যে বাঘ সিংহ সবাইকে জঙ্গলে ম্যানেজার ছেড়ে দিয়ে আসে। কিন্তু মন তো মানে না। 3 দিন পর আবার ম্যানেজারকে ডেকেছে যে, বাবা শোন, একবার দেখে আয় তো ওরা কেমন আছে, এত বছর আমার কাছে ছিল। স্বাভাবিক। তো সেই ম্যানেজার, সার্কাসের ম্যানেজার, সে আবার গাড়ি নিয়ে জঙ্গলে খুঁজতে যায়, গিয়ে দেখে কেউ নেই, ত্রিসীমানে কোনো বাঘ সিংহ কিছু দেখতে পায়নি। তো এলাকার কিছু লোককে ডেকে বলে, ভাই এখানে যে বাঘ সিংহ ছেড়ে দিয়ে গেলাম 10টা করে 20টা, তারা কোথায় গেল? বলছে ওরা তো মারা গেছে। কি বলছেন? এই তো 3 দিন আগে ছেড়ে দিয়ে গেছি। কে মারলো ওদের? বললো এই লোকাল কুকুরে মেরে ফেলেছে। মানে বাঘ সিংহকে মেরে ফেলেছে কুকুরে? বলছে হ্যাঁ, তাই তো দেখলাম আমরা। ঠিক এমনি করে কুকুরে ঘিরে ফেলে এই হিংস্র ওয়াইল্ড অ্যানিমেলস, বাঘের মতো, সিংহের মতো প্রাণীকেও তারা হত্যা করে ফেলেছিল। কেন জানেন? কারণ এই বাঘ সিংহগুলো তারা কোনোদিন আর শিকার করে খেত না। বিগত 5-6 বছর তারা শিকার করা ভুলে গিয়েছিল, আর শিকার করা ভুলে গিয়েছিল বলেই তারা সামান্য কুকুরের সঙ্গে লড়াইতেও পেরে ওঠেনি। তারা তো রেডিমেড খাবার খেত। সার্কাসের মালিক মাংস রান্না করে ভাত দিয়ে মেখে তারপর দিয়ে যেত, তারা খেত। তাহলে রেডিমেড খাবার খেয়ে খেয়ে একটা হিংস্র জন্তু সে শিকারও ভুলে যায়। তাহলে বুঝতে পারছেন মানুষের কি হাল হচ্ছে। মানুষও দিনের পর দিন এই বাড়িতে বসে থেকে থেকে আস্তে আস্তে কুঁড়ে হয়ে গেছে। সে যে খেটে খেতে পারে সেই কথাটাই ভুলে গেছে। তাই বাংলার এই মানুষকে আহ্বান জানাই একটা জায়গাতেই, ডেল্টাস ডক্টর সেন হেলথ কেয়ার, দমদম, আপনাদের কাজের জন্য সুন্দর একটি জায়গা তৈরি করা হয়েছে, যেখানে আপনারা এলে সম্মানের সাথে, তবে হ্যাঁ পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া এখানে কোনো রোজগার করা যায় না, হয় না। দালালি একবার হবে, দুবার হবে, তারপর আর হবে না। পাড়ায় মস্তানি করে বেড়াতে হবে, তাতে কারোর কিছু যায় আসে না। তো সেই জন্যই এই
ডেল্টাস ডক্টরস এন্ড হেলথ কেয়ার যদি আপনার মনে হয় যে হ্যাঁ, নিজে সৎপথে খেটে মানুষ সেবার মাধ্যমে রোজগার করব, তাহলে আপনার সংসার নয়, সংসারটা অনেক ভালো করেই চালানো যেতে পারে। কিন্তু ওই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে হ্যাঁ, পরিশ্রম করব, না হলে ওই বাঘসিংহের মতো অবস্থা হবে। সামান্য কুকুরের হাতে প্রাণ দিতে হয়েছে তাদের। কেন? তাদের শিকার করার অভ্যাস চলে গিয়েছিল বলে। আপনিও যে কাজ করার অভ্যাসটা আস্তে দিনের পর দিন কুঁড়ে হয়ে যাচ্ছেন, আপনিও যে কোনোদিন রোজগার করতে পারতেন সেটাই ভুলে যাচ্ছেন। না বলে কোনো শব্দ নেই। হয় আপনি যদি আজকে ঠিক করেন, তাহলে কালকেই দমদম চেম্বারে এসে সমস্ত খোঁজ খবর নিয়ে কাজ করা শুরু করে দিন। হ্যাঁ, অবশ্যই মেডিসিন ডিপার্টমেন্টেরই কাজ। যদি যারা মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করতে ইন্টারেস্টেড, একমাত্র তারাই এখানে কাজ করতে পারবে, তাছাড়া না। ঠিক। এখানে একটি চিঠি পাঠিয়েছে। আমার বয়স 23 বছর। বাইশে আমার বিয়ে ঠিক হয়েছিল। চোখের পাতায় আমার একটা আঁচিল আছে। অ্যালোপ্যাথি ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, কিন্তু আমি ভয় পাচ্ছি। এটা কি ঔষধে ঠিক হতে পারে? আচ্ছা, আঁচিলটা কেমন? ঠিক এই রকম। যাদের এরকম ঘাড়ের মধ্যে এরকম ছোট ছোট আঁচিল আছে, তাদেরকে বলে দিই, আঁচিলে কখনো অপারেশন করাতে যাবেন না। আপনার নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন। প্রতিদিন সকাল ও বিকালে রেডি তেল দিয়ে আঁচিলের জায়গায় মালিশ করুন, তাহলে আঁচিল খসে পড়ে যেতে পারে। আর না হলে আরেকটি, আঁচিলে রাত্রে চুন লাগিয়ে রাখুন আর সকালে আদার টুকরো দিয়ে হালকা করে ঘষুন। দেখবেন ধীরে 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 ধীরে, রোজ একদিনে নয়, একদিনে আবার আঁচিলটা তুলে ফেলতে যাবেন না। রোজ রাত্রে একটু করে চুন লাগান, সকালে ঘুম থেকে উঠে আবার আদা দিয়ে ঘষুন, দেখবেন আঁচিল খসে পড়ে গেছে। আর আমার ঘরোয়া টোটকা কোনো মিথ্যে নয়। দীর্ঘ বছর ধরে রিসার্চ করা এই হোম রেমেডিস গুলো আমাদের ইউনিভার্সিটি থেকে আনা, আমার ইউনিভার্সিটি থেকে। ফুটপাতে এরকম অনেক বই পাওয়া যায়। ফুটপাতের বই থেকে কখনো ডাক্তারই হয় না। কারণ ফুটপাতে অনেক তবলা শিক্ষা, হারমোনিয়াম শিক্ষা, মাউথ অর্গান শিক্ষা, গিটার শিক্ষার বই পাওয়া যায়। একটা বই কিনে নিয়ে গিয়ে আপনি একদিন তবলা বাজিয়ে দেখান তো, হারমোনিয়াম বাজিয়ে দেখান, একটু গান গেয়ে দেখান। হয় না তো? কেন হয় না? গুরুর প্রয়োজন আছে, সঠিক শিক্ষার প্রয়োজন আছে, প্রসিডিওর জানার দরকার আছে, তাই না? তাই এগুলো কারণ না কোনো না কোনো ডক্টরের থেকে এই শিক্ষাটাই নেওয়া উচিত আছে, যে কোন হোম রেমেডিস কতটা ভাবে ইউজ করব। এরকম কতজন ভুল বুঝে এক চামচ চুন লাগিয়ে দিয়ে শুয়ে আছে, সেই 4-5টা পুড়ে গেছে। সকালবেলা উঠে আদা দিয়ে এমন ঘষা শুরু করেছে, বলছে আজকেই পুরো আঁচিল তুলে ফেলবো, একদিনেই। তো রক্তারক্তি কেস। তাহলে তার বোঝা উচিত ছিল যে কিভাবে বলেছে আমাকে প্রতিদিন রাত্রে ঠিক আঁচিলটার উপরেই যাতে চুন লাগানো যায়, ঠিক সেইভাবে চুন লাগাতে হবে, এবং সকালে আদার টুকরো দিয়ে হালকা করে ঘষুন। আবার পরের দিনে এরকম 10-15 দিন করুন, দেখবেন আঁচিল পুড়ে গেছে, না কোনো ইনফেকশন নেই, হবে না। যেহেতু চুনটা দেয়া হচ্ছে, মারাত্মক একটা অ্যান্টিসেপটিকের কাজ করে ওটা। সবকিছুর একটার সাথে একটা মিল আছে। বোকার মতো একটা হোম রেমেডি ব্যবহার করে ফেললাম, তা কিন্তু হয় না। ঠিক। নেক্সট আরেকটা SMS লিখেছিল, এটা পুরনো। নমস্কার ডাক্তারবাবু, আমি আমার পরিবার আপনার টিভি শোয়ের ভীষণ ভক্ত। আপনার টিভি শোর মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে। আপনার হাসপাতালে একদিন যাবার খুব ইচ্ছা, জানি না সেই সুযোগ কবে আসবে। আমার একটা সমস্যা আছে, আমার গালে মেচে তার দাগ আছে। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। আপনার কাছে কি কোনো উপায় হতে পারে? ইতি ডিম্পল। আচ্ছা, দারুণ নাম তো। দেখি ডিম্পলের সমস্যা কি। এই হচ্ছে মেচেতা এবং অ্যাকনি দুটোই। ওনার পিরিয়ডের প্রবলেমও আছে। মেচেতা দাগের জন্য ভালো করে শুনুন। বেসিক্যালি যাদের থাইরয়েড থাকবে তাদেরই মেচেতা দাগ আসার চান্সেস 99% আসবেই। আর যারা এই পিলসগুলো খায়, কন্ট্রাসেপটিভ পিলস, মাঝের মধ্যেই খাচ্ছে কেউ, আবার প্রতিদিন খাচ্ছে কেউ, এই পিলসগুলো যে মহিলারা ইউজ করে তাদের মেচেতার দাগ হবে। তাই এই ধরনের পিলসগুলো ব্যবহার করা বন্ধ করে দিন। এবং মেচেতার জন্য কি করবেন? মেচেতার জন্য
লাউ নেবেন, লাউ, লাউয়ের ভেতরের সাদা টুকরো কাঁচা হলুদ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে দিনের বেলায় লাগিয়ে রাখুন 1-2 ঘন্টা, শুধু জল দিয়ে ধুয়ে নেবেন অথবা ফেস ওয়াশ দিয়ে। রাত্রে কোলেসমা কেয়ার অ্যান্ড গ্লোসার্স এই দুটো ক্রিমকে একসঙ্গে মিক্স করে লাগিয়ে দিন, সারা রাত থাকবে। বিকেলবেলা ঘুম থেকে উঠে কি করবেন, ফ্রিজ থেকে বরফ নিয়ে আয়না দেখে দেখে ওর উপর বরফ দিয়ে বরিক করুন, একদম আপনার দাগ পুরো ভ্যানিশ হয়ে যাবে। যে রুটিনটা বললাম করে দেখুন, 200% অ্যাসিওর্ড হোম রেমেডিজ, আপনার মেচেদার দাগ যেতে বাধ্য 100%। ঠিক, এরকম অ্যালার্জির দাগ, এক্সিমা প্রচুর মানুষের হয়েছে, আছেও। গা চুলকাচ্ছে, কারোর এরকম স্পট হয়ে যাচ্ছে ডান দিকের চিত্রে। এই ধরনের স্পট হয়ে গেলে কি করবেন? বেটনোভেট সি, কোন অ্যান্টিসেপটিক? নো, লাগে না। আমি একটু হোম রেমেডি বলে দিই। 5টি কচি আম পাতা, 5টি জাম পাতা, 3টি জগডুমুর পাতা, একটু ফিটকিরি জলে ফুটিয়ে ওই জলে স্নান করুন। নিম পাতা ও চালমোগরা, এটা নতুন, ও কাঁচা হলুদ বেটে বড়ি করে শুকিয়ে সকালে খালি পেটে 2টি করে খান। ট্যাবলেটটা কিভাবে তৈরি করবেন? একটু নিম পাতা বেটে নিন, একটু চালমোগরা আর একটু কাঁচা হলুদ বেটে নিয়ে ছোট ছোট বড়ি করে রোদ্রে শুকিয়ে নিন। ঘুম থেকে উঠে সকালবেলা খাবেন। আর লাগাবেন কি কি? 5টি আম পাতা কচি, 5টি জাম পাতা, 3টি জগডুম্বুর পাতা, একটু ফিটকিরি জলে ফুটিয়ে ওই জল দিয়ে স্নান করুন। দেখবেন আপনার অ্যালার্জি আস্তে 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 একদম গন। এরকম এমন হাজারো হোম রেমেডিজ আমার একদম মাথার মধ্যে থাকে। এই চিঠিটাই লিখছে SMS এ, ডাক্তারবাবু আমার প্রণাম নেবেন, আমি শুভশ্রী, সোনারপুর থাকি। আমার বাবা আপনার পেশেন্ট, 2টি কিডনি ফেল, কিন্তু কিছুদিন আগে কোভিড-19 আক্রান্ত হয়েছিল। এতদিন জানতাম কিডনি পেশেন্ট হলে কোভিডে বাঁচে না, কিন্তু আপনার চিকিৎসায় অসাধ্য সাধন। আচ্ছা, এই কোভিডের সময় বাড়িতে রেখেই কোভিড থেকে মুক্তি, এটা আপনার দ্বারাই সম্ভব। একটাই, তাহলে নাটক হাসপাতালে কিসের হচ্ছে? সেই সময় যা হাসপাতালে নাটক হয়েছে সে তো আমরা সবাই সাক্ষী। তার মানুষগুলিকে কিভাবে প্রাণ নেওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি করার পরই রোগী মারা যাচ্ছে। ঠিক, কেন? আচ্ছা, কোভিড কি সত্যি মারা যাবার মতো একটা কোনো? এতদিন পর পেপার কাটিং এও আমরা দেখলাম, নিউজ পেপারে, যে কোভিশিল্ড নামে যে ভ্যাকসিনটা আমাদের জোর করে দেওয়া হয়েছিল সেটা কোনো ভ্যাকসিনই ছিল না। এতদিন পর প্রমাণ হয়েছে। USA পাঠাবার পর সেগুলো সব সাগরে ফেলে দেওয়া হয়েছিল, বলছে এটা ভ্যাকসিনের যোগ্যই নয়, এটা ইন্ডিয়ান ভ্যাকসিন ছিল, ইন্ডিয়া তৈরি করা হয়েছিল। তাহলে এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে, তখন কিছু করার নেই, আমরা সবাই তার বলি হয়েছি, সবাই। নেক্সট চিঠিতে বলছে, ডাক্তারবাবু নমস্কার, আমি গোবিন্দ মাহাতো, ঝাড়গ্রাম থাকি। আমার গলায় ও পিঠে পাঁচড়া হয়েছে, অ্যালোপ্যাথি অনেক খেয়েছি, কমছে না। গরমে মাঠে কাজ করতে যেতে পারি না, খুব চুলকায়, দয়া করে কিছু উপায় বলে দিন। এই ধরনের চুলকাচ্ছে, কখনো ঘাড়ে কখনো পিঠে, এরকম দাগ হয়ে গেছে। তো তাদের জন্য তো বলে দিলাম অলরেডি, আরো ছোট করে বলে দিই, শুধু নিম পাতা নিন, হলুদ নিন, আর একটু ফিটকারি নিন, জলের মধ্যে দিয়ে জলটা ফুটিয়ে একদম সবুজ গ্রিন কালার করে ফেলো। ওই জলটা দিয়ে বডিতে যে খোসা জালি নিই আমরা, পুরুল ফলের যে নেটটা জালি, ওইটা জলে ডুবিয়ে ডুবিয়ে আপনার বডিতে ঘষে স্নান করুন। স্নান হয়ে গেছে, স্নানের পর ভালো করে বডিটা মুছে নিন, নিয়ে একটা ফিটকিরি জলে ভিজিয়ে আবার ওই বডিতে যেখানে যেখানে অ্যালার্জি আছে আবার লাগিয়ে দিয়ে হাওয়ায় শুকিয়ে নিন। মুছবেন না ওটা ফিটকিরি দেবার পর। এরকম 5-6 দিন দিন, কি 1 সপ্তাহ, আপনি দেখবেন আপনাকে কোনো ওষুধ খেতে হয়নি। আপনার এই গরমে যে সমস্ত ঘামাচির মতো দানা দানা বডিতে হচ্ছে, ওগুলো চিরতরে একদম বিদায়।
বোঝা গেছে? নেক্সট চিঠিতে আমরা যাব। আমি সৌরভ সর্দার, আমি পুরুলিয়া থাকি। আমার একটা খুব বাজে অসুখ আছে, আমার পায়ের মোজায় খুব গন্ধ হয়, আর আমার গায়েও ঘামে প্রচুর দুর্গন্ধ। এই সমস্যার জন্য আমি বিয়ে অবধি করতে পারছি না। অনুরোধ করে আমার একটা উপায় বলে দিন, আমার প্রণাম নেবেন। ঘামে দুর্গন্ধ আর মোজায় দুর্গন্ধ, মানে এই মোজায় যাদের দুর্গন্ধ হয়, কারোর নাকে চেপে ধরলে অ্যানাস্থেসিয়া প্রয়োজন নেই, অজ্ঞান হয়ে যাবে পুরো। জানেন নিশ্চয়ই এটা একটা অসুখ, মারাত্মক ধরনের এটা একটা অসুখ। তাই যাদের এরকম হচ্ছে, একটা একদম সুন্দর টোটকা বলে দিই, একটা নয় দুটো বলে দেব। যাদের বাড়ির কাছে অর্জুন গাছ আছে, অর্জুন গাছের ছাল কেটে এনে ভিজিয়ে দিন রাত্রে, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খাওয়াবেন। হ্যাঁ নমস্কার, বলুন। কি বলে? ওই মানে কনুইটা নিচের দিকটা খুব কালো, কনুইটা ভাঁজ করার পরে দেখা যায় কালো কালো মতো আর কি। কি হয়েছে সেটা কি করতে হবে বলুন? কড়া পড়ে গেছে? হ্যাঁ, কালো মতো। আমাদের যে দাঁতের মাজনটা আছে, দাঁতের মাজনটা নেবেন 1 চামচ, 1 চামচ বেকিং সোডা আর একটা টমেটোকে বেটের সঙ্গে মিশিয়ে দিয়ে পেস্ট করে ওই কালো জায়গায় লাগিয়ে রাখবেন স্নান করার 1 ঘন্টা আগে। তারপর স্নান করার সময় জালি দিয়ে ভালো করে ঘষে ঘষে স্নান করবেন, আবার কালকে দেবেন। এরম 5-6 দিন দেখবেন ওই কালো ভাব একদম চলে গেছে, কোনো ওষুধ ক্রিম লাগবে না। শেন ফ্রেশ, শেন ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো অর্জুন গাছের ছাল ভিজিয়ে খেতে বললাম, ঘামে দুর্গন্ধ যাবে। আরো আছে, সকালবেলায় পুদিনা পাতা 4-5টা, তুলসী পাতা 4-5টা চিবিয়ে একসাথে খেলে আপনার ঘামের দুর্গন্ধ চলে যাবে। অথবা সকালে যে র চা করছেন, তাতে যদি র চায়ে আদা, তুলসী আর লবঙ্গ দিয়ে চাটা খাওয়া যায়, তাহলেও আপনার ঘামের দুর্গন্ধ চলে যাবে। ইয়েস, আপনি করে দেখুন। এর জন্য কোনো ঔষধ, কত বডি স্প্রে লাগাবেন, কত বডি স্প্রে লাগাবেন? পসিবল নয় নিশ্চয়ই, কারণ ঘাম বেরিয়ে গেলে সেই দুর্গন্ধ আবার আসবে। বডি স্প্রে তো ওপর ওপর থাকে, বডি স্প্রে তো আমরা আর খেয়ে নিই না রে বাবা, বডিতে লাগাই। তাহলে বডি স্প্রে কিনতে হবে না, আপনার ঘামে দেখবেন কোনো দুর্গন্ধ নেই। কেমন? নেক্সট যাই। ডক্টর সেন, আমি পিঙ্কি, বয়স 23, ধামাখালি থাকি। আমার হাঁটু কোনোইতে কাঁটা কাঁটা ব্রণর মতো হয়েছে, এটা কি সারে? কাঁটা কাঁটা ব্রণর মতো যেটা হয়েছে ওটাকে পদ্ম কাঁটা বলে মা, পদ্ম কাঁটা। অনেকের আছে। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার দিদি ভাই। বলছি আমার না 50 বছর বয়স, মানে আমার চোখের পাতা থেকে নিচ পর্যন্ত প্রচন্ড কালি, কি করা যাবে ডাক্তার? মার্ক নীল বলে একটা ক্রিম আছে, মার্ক নীল, মার্ক নীল। আচ্ছা, ওই ক্রিমটা যে কোনো আয়ুর্বেদ দোকানে পাবেন। মার্ক নীল খুব ফেমাস ক্রিম, এটা চোখের নিচের কালি ভাব দূর করার জন্য। আর একটা আছে ওর সাথে, যদি ওটা না পান, আন্ডার আইজ ক্রিম, আন্ডার আইজ মানে চোখের নিচে দেওয়ার জন্য। ঠিক আছে, দুটো বলে দিলাম, যেটা পাবেন আপনি সেটাই ব্যবহার করবেন। ঠিক আছে। তাহলে পিঙ্কি বলছে যে তার গায়ে পদ্ম কাঁটার মতো হয়েছে, কাঁটা কাঁটা হয় না? অনেকের হয়, অনেকের হয় এটা। তো এই পদ্ম কাঁটা, আচ্ছা কোনো ওষুধ বেরিয়েছে বলুন তো? আপনারা এত ওষুধের দোকান ঘোরেন, এত জায়গায় ওষুধ খেয়েছেন, পদ্ম কাঁটার কোনো ক্রিম, ওষুধ, ট্যাবলেট, সিরাপ কিছু আছে? হ্যাঁ নমস্কার, বলুন বলুন। আবার ঢং করে, উফ।
এটা ভালো সিরিয়াস প্রোগ্রাম চলছে, ঢং করতে ভালো লাগছে। বলুন। হ্যাঁ, জোরে। হ্যাঁ, বলছি, বলুন। কোন ডাক্তার বলেছিল? কোন দিকে অনুষ্ঠান শোনেন আপনি? টিভির সামনের দিকে না টিভির পেছন দিকে? গুড়ের বাতাসা দিয়ে চা একটা সুগার রুগী কি করে খাবে? গুড়ের বাতাসাটা কি মিষ্টি না? তাহলে গুড়ের বাতাসা কিভাবে? আপনার খেতে ইচ্ছে করে আপনি খেতে পারেন, ঠিক। তাহলে বলবেন না যে ডক্টর সেন বলেছিল। না, ওটা কোনো অ্যালোপ্যাথি ডাক্তার আপনাকে বলে দিতে পারে। আমাদের সেকশনে এসব বলা হয় না, আজে বাজে জিনিস। চায়ের প্রসঙ্গ তো আসেই না, ঠিক। যাই হোক, তাহলে পদ্ম কাটার জন্য বলে দিই আমরা, লেবুকে ওই যেদিকে বোটা আছে ওই শির লম্বা করে নয়, আড়াআড়ি ভাবে কাটবেন। এই হচ্ছে পদ্ম কাটা। দেখুন, কনুইতে হয়, হাঁটুতে হয়। আর লেবুটাকে কাটবেন কিভাবে? ঠিক এইভাবে কেটে ভালো করে নুনের মধ্যে ডুবিয়ে দিন একদম, দিয়ে পদ্ম কাটা যেখানে হয়েছে স্নান করতে যাবার আগে ভালো করে ঘষুন। ওই যে বললাম, একদিনে আবার সব ঘষে তুলতে যাবেন না। আবার কেউ কেউ লেবু পায়নি, সিরিজ কাগজ এসে ঘষবেন না। বলবেন না আবার যেন ডাক্তার সেন বলেছিল সিরিজ কাগজ দিয়ে ঘষতে, তাহলে তো ইট পাথর ঝামা দিয়েও ঘষতে বলে দিতাম না। লেবুটাকে আড়াআড়ি ভাবে কেটে নুনের মধ্যে ডুবিয়ে, সাদা নুন যেটা আমরা বাড়িতে রাখি, ওই নুন দিয়ে ডুবিয়ে পদ্ম কাটার মধ্যে ঘষতে থাকুন। কেমন? এরকম 5-6 দিন দেখবেন মিলিয়ে গেছে। হ্যাঁ, হ্যালো, আমি ডক্টর সেনের সাথে কথা বলতে চাই। বলুন। নমস্কার ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমার চোখের তলায় না প্রচন্ড কালি পড়ে গেছে, তো আমি কি করতে পারি এক্ষেত্রে? ওই তো বলে দিলাম একটু আগেই তো, মার্ক নীল। একটু আরেকবার বলুন না, আমি শুনতে পাইনি। মার্ক নীল ক্রিমটা লাগাবেন। মার্ক নীল। আর একটা বলেছিলেন কি যেন? আন্ডার আইস। আন্ডার আই জেল। জেল। হ্যাঁ, হ্যালো। ও আবার সেই ঢঙিয়ে এসেছে আর কি। যাই হোক, নেক্সট যাই আমরা। আমি রীতা পোশাক, আমার জল ঘাঁটার একটা বাতিক আছে। এত জল ঘেঁটেছি, ঘেঁটে ঘেঁটে পায়ে হাজা হয়ে গেছে। শুনেছি খুব ভিড় হয় আপনার হাসপাতালে। আমার স্বামীর সুগার আছে, লকডাউন উঠে গেলে যাব। আচ্ছা, তখনকার চিঠি আছে এটা। হ্যাঁ, নমস্কার, বলুন। আবার ট্রাই করুন। হাজার মধ্যে একটুখানি নারকেল তেল নেবেন, তাতে একটুখানি ফিটকিরি দেবেন আর গন্ধক দেবেন। ভালো করে গরম করুন, বেশ গরম গরম অবস্থায় রাত্রেবেলা শোবার সময় লাগিয়ে শোবেন, তাহলেই হবে। আর সাবান জল ঘাটা একটু কম করুন। এই যোগ, একে বলে হাজা। এই ধরনের মারাত্মক প্রবলেম হয়ে যায়। এগুলো হলে আপনারা নারকেল তেলের মধ্যে ফিটকারি 1 চিমটি, গন্ধক 1 চিমটি মোমবাতির আগুনে গরম করে নিয়ে লাগাতে থাকুন। হ্যাঁ, বলুন। আমার মার বয়স 8 বছর। তার ডান পা মচকে গেছিল। মচকে গিয়ে আরেক ডাক্তার দেখানোর পরে প্লাস্টার করে দিয়েছিল। 1 মাস প্লাস্টার ছিল। প্লাস্টার খোলার পরে ডাক্তারবাবু বললো আর করতে হবে না, বাড়িতে পরপর দিনের পর দিন প্রচুর ফুলছে। আবার আরেকটা হাড়ের ডাক্তারের কাছে গিয়ে যখন এক্সরে করা হয়, আবার সে আবার বললো যে এ তো পায়ের চাটুর দিকে, তালুর দিকে এক্সরে করেনি, জয়েন্টে এক্সরে করছে, কিন্তু পায়ের 5টা আঙুলের 3টা হাড় ভেঙে গেছিল। এই তালুর দিকে এক্সরে করার পরে জানতে পারা গেল এই তালুর দিকে 3টা হাত জুড়েছে। তারপরে ডাক্তারটা বললো হ্যাঁ প্লাস্টার করা ছিল বলে জুড়েছে, ভালোভাবে জুড়েনি। তোমার মায়ের একটু রসবাত আছে, এই জন্য ওই জোড়া জায়গা থেকে রস থেকে একটু ইনফেকশন হচ্ছে। 6 দিন ইনজেকশন দিয়েছিল, ওষুধ দিয়েছিল। খাওয়ার পরে 15 দিন পরে দেখাতে আবার গেছিলাম। দেখানোর পরে
বলেছে আর কিছু ওষুধ তেমন একটা খেতে হবে না, 2টো ওষুধ দিচ্ছি, এটা খাবে, ওটা ধীরে ধীরে ফোলাটা আছে ধীরে ধীরে কমবে এরকম বলছে। পায়ের চাটুটা যতটা ফোলানে কমেছে, ওই পায়ের পুরো বই থেকে চাটু তালু ফোলা ফোলা ভাব, এই ফোলাটার ব্যাপারটা কি হতে পারে এটা জিজ্ঞেস করছি, কি ব্যাপার করলে। হাড় যদি না জুড়ে থাকে তাহলে ওটা ফুলে থাকবে, কারণ ক্র্যাক হওয়া হাড়ের চারপাশে যে সমস্ত মাংস টিস্যু থাকে পেশির, সেগুলো ফুলে যায়। তো আরো কটা দিন দেখো, তুমি তো একজনের ট্রিটমেন্টে আছো, আরো একটা সপ্তাহ দেখো, তারপর যদি ফোলা না কমে তারপর আমাকে কল করো। এখনো তো ওষুধ চলছে, এখনো অ্যান্টিবায়োটিক দিয়েছে, তারা ইঞ্জেকশন দিয়েছে, আরো একটা সপ্তাহ চলুক, একটা সপ্তাহ পরে দেখো, যদি না হয় তারপর আমি আছি তো, ঠিক আছে? আমার কোনো ইঞ্জেকশন লাগবে না, কিছু না, আমি খাবার ওষুধ দেবো আর লাগাবার জন্য একটা মলম দেবো, ব্যাস আমার কাজ হয়ে যাবে। হ্যালো। হ্যালো। আমি বরগাছি থেকে ময়না বলছি। বলছি আমি না মাথা দুবার করে হয়ে যাচ্ছে কেন? মাথা শরীরটা তো দুবার করে হয়ে যাচ্ছে। কি হচ্ছে ডাক্তারবাবু? এত যে ওষুধ খাচ্ছি, কি হচ্ছে তাতে? ওষুধ খেলেই তো হবে না, তোমার প্রবলেমটাও তো সাংঘাতিক। তোমার যে টিউমারটা আছে ওটা সাংঘাতিক ধরনের টিউমার, তারপর আবার অ্যানিমিয়া টেন্ডেন্সি আছে, রক্ত থাকে না, ঠিক? ওই রক্তটা যতক্ষণ না তোমার স্টেবল হচ্ছে, এক জায়গায় দাঁড়াচ্ছে, ততক্ষণ তোমার ট্রিটমেন্ট কমপ্লিট না। হ্যাঁ, সময় লাগবে। সবাই যে 6 মাসে সেরে যাবে, 3 মাসে সেরে যাবে নয়, কারো তো আবার দেরি লাগেই। এমন তো কিছু অসুখ আছেই, সব কি আর তাড়াতাড়ি সেরে যাবার অসুখ আসে বাবা? কিছু অসুখ তো অনেকদিন অবধিও ট্রিটমেন্ট করতে হয়। হ্যাঁ, কে? বোঝা যাচ্ছে না, কেটে কেটে বলুন। হ্যাঁ, বলছি না, আমার বুকে অনেকদিন আগে ছোটবেলায় বুকের উপরে আর কি একটা মানে মাদুলি থেকে কেটে একটা মাংসপিণ্ড মতো হয়ে গেছে, ওটা চুলকায়। হ্যাঁ, ব্যথা হয়, তাও হচ্ছে এখনো। তো বাড়ির লোককে বলো মধুগ্রাম থেকে ওই শিশিরকুঞ্জ চেম্বারে নিয়ে চলে আসতে। বেশি দূর নয়, কাছাকাছি চেম্বার মধুগ্রাম থেকে, মধ্যমগ্রাম থেকে মাত্র বোধহয় 5-7 মিনিটের ডিস্টেন্স হবে, চলে আসতে মঙ্গলবার বা শনিবার থেকে। তাহলে পায়ে বা হাতের আঙুল এই ধরনের যদি হাজা হয়, আমরা আরো কিছু হোম রেমেডি বলে দিতে পারি। যেমন কোথাও ঘা মতো হয়ে গেছে, হাজা মতো হয়ে, বাবলা পাতা বেটে পেস্ট করে হাজায় রাত্রে শোবার আগে লাগালে, বাবলা পাতা, কাঁটা কাঁটা যে গাছ হয় বাবলা গাছ, সেই বাবলা গাছের পাতা বেটে একদম পেস্ট করে রাত্রে শোবার আগে লাগালে হাজার মধ্যে শুকিয়ে যায়। শুকনো মনসা পাতা, ফণি মনসা যেটা আর কি, বেটে তার সাথে নারকেল তেলে, নারকেলের যে মালার ভস্য, নারকেল তেলের সঙ্গে মিশিয়ে রাত্রে হাজায় লাগান। মানে ওই যে মনসা গাছ পুজো করেন আপনারা, মনসা গাছের পাতার সাথে নারকেলের মালাটা পুড়িয়ে যে ছাইটা, ওই ছাইটা পাতার সাথে বেটে নারকেল তেল দিয়ে মিশিয়ে লাগালে আপনার হাতের এবং পায়ের হাজা পুরোপুরি সেরে যায়। ঠিক, এগুলো লিখে রাখার জিনিস, এগুলো কিন্তু মনে রাখতে পারবেন না। নারকেল তেলে গন্ধক আর ফিটকিরির তো বলে দিলামই আমি। নেক্সট আসি, ডাক্তারবাবু নমস্কার, আমি একজন স্কুল টিচার, আমি কাকলি সেনগুপ্ত, ব্লাড প্রেশারের রুগী, আপনার টিভি শো দেখে বুঝি, অ্যাজ এ পার্সন ভেরি গুড। আজকের দিনে আপনার মতো মানুষ বিরল, দূর বাবা বিরল, প্রচুর আছে, আপনি খুঁজে দেখেননি তাই। শুনেছি আপনি অনেকগুলি অনাথ বাচ্চাকে দেখেন, আর একটি বৃদ্ধাশ্রমও আছে, খুব যাবার ইচ্ছা আপনার আশ্রমে, অলওয়েজ ওয়েলকাম। আপনার মতো মানুষ 100 বছর বাঁচুক, অত টাইম নেই আর। আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, তবুও আপনি আমার প্রণাম নেবেন। কাকুলিদি, সেই থেকে আপনার সাথে এখনো অবধি আমার দেখা হয়নি, তবুও মাঝের মধ্যে আপনার SMS পাই, আর এই SMS গুলোই আমার কাছে এক একটি ইন্সপিরেশন। আজকে যে বাচ্চাগুলোর জন্য এত কিছু করি, মনের জোরে করি, আপনাদের মতো কিছু মানুষ মনের জোর বাড়ায় বলে। ঠিক,
মানুষের তো অনেক রকম হবি হয়, কেউ নাচ করে, কেউ গান করে, কেউ রিল করে, কেউ বাংলো বানায়, কেউ বাড়ি বানায়, কেউ গাড়ি কেনে, এগুলো হবি তাদের। আমার হবি ওই বাচ্চাগুলোকে দেখা। তো এরকম হবির অনেক মানুষ আছে। এখন আমি অনেকজনকেই পেয়েছি, তারা এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আছে, নেই যে তা নয়। কে বলেছে? এই তো আপনি, হ্যাঁ হয়তো অনেক দূরে থাকেন, কিন্তু আপনিও কাছাকাছি থাকলে নিশ্চয়ই আসতেন। তো আপনার মতো এরকম মানুষ, ভালো মানুষ আছে দেশে এখনো। তা তারা এসে সাহায্য করে, তাই চলছে এই আমার বাচ্চাদের নিয়ে। ঠিক। আর একটা বৃদ্ধবিদ্যা। তবে হ্যাঁ, আমার বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম পাশাপাশি করেছি কেন? কারণ বিদ্যালয়ের যে বাচ্চা কাচ্চাগুলো ছিল আর কি, ডেপো বাচ্চা আর কি, যারা বিদেশে থাকে, অনেক কোটি টাকা ইনকাম করে, বা আমার জন্য 100 টাকাও পাঠায় না, তাই বৃদ্ধা বাবা মাগুলো ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে একটু সেই বাচ্চার শোক ভুলতে পারে, তাই কাছাকাছি একদম রেখেছি, যেন ওনারাও এসে এখানে বাচ্চাগুলোকে দেখে যেতে পারে। বাচ্চাদেরও তো কেউ নেই বাবা মা, ওরাও যেন গার্জেন হিসেবে দাদু দিদা বলে তবু ওদের কাছে যেতে পারে। তো এই সিস্টেমে করে রেখেছি, ওরা পাশাপাশি আছে একদম। আপনারা চাইলে একদিন ঘুরে যেতে পারেন। কেমন? হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। সকাল থেকে লাগাচ্ছি যে 100 নম্বরে পাচ্ছি না। বলুন। আমি পেশেন্ট আর কি। হ্যাঁ, ওই মঙ্গলামতে বিচারে দেখিয়েছি। সমস্যা হয়েছে আমার। কি সমস্যা হচ্ছে? হ্যালো, সমস্যা কি? রাধারানী ম্যাডাম আমার নাম। ওই 24 তারিখে মঙ্গলামতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। ব্লিডিংটা একটু হচ্ছে, মানে 5-7 ঘন্টা অন্তর ঝমঝনে দিই। ওতে দেখবে হোল্ড আপ আর অ্যামাইল স্টপ জি দেওয়া আছে, দুটো ক্যাপসুল। হোল্ড আপ আর অ্যামাইল স্টপ জি, ওই দুটো ক্যাপসুলকে দিনে 3 বার করে দাও। সকালে দুটো, দুপুরে দুটো, রাত্রে দুটো। আর সকালবেলা ঘুম থেকে উঠে দুর্বা ঘাস আর গাঁদা ফুলের পাতা বেটে নিয়ে 1 চামচ করে খাওয়াও, আগামী 7 দিন। স্যার, আপনার মেডিসিনটা খাচ্ছি। আর এটা কি এলোপাথি ওষুধ? না, আমার প্রেসক্রিপশনেই দেওয়া আছে। আচ্ছা, প্রেসক্রিপশনে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। অ্যামাইল স্টপ জি নামটা শুনে নাও, তাহলে চিনতে পারবে। অ্যামাইল স্টপ জি আর হোল্ড আপ, এই দুটো ক্যাপসুলকে 2 বার 4 বার দেওয়া ছিল। যেহেতু হিউজ ব্লিডিং হচ্ছে, ওটাকে 3 বার করে দাও। সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। ঠিক আছে? তারপর আবার আমাকে জানাবে কেমন থাকছে। কালকে আবার আমাকে ফোন করে জানাও। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। বলুন। আমি ভবানীপুর থেকে বলছি। আমার ভীষণ না কদিন ধরে খুব খালি মাথা ঘোরাচ্ছে। আমার একটু প্রেশার আছে, প্রেশারটা উপরে ঠিক আছে, নিচেটা কমে গেছে। আর তার মধ্যে খুব গ্যাস, খালি খুব গ্যাস হচ্ছে। গ্যাসের ওষুধটা তো আমি এমনি প্যানপট্টি খাই, ওই কয়েকদিন খেয়েছি, 2-4 দিন খেয়েছি, তারপরে আর খাই না। ভয় পাই, অ্যালোপ্যাথিক গ্যাসের ওষুধ খেতে ভয় পাই। আপনি গো গ্যাস পাউডারটা নিয়ে আসুন। গো গ্যাস, এই পাউডারটা দুপুরে খাওয়া দাওয়ার 1/2 ঘন্টা আগে একবার খাবেন ঠান্ডা জলে, আবার রাত্রে খাওয়া দাওয়ার 1/2 ঘন্টা আগে খাবেন। এতে কি হবে, পেটে গ্যাস অম্বলগুলো পুরোপুরি ক্লিয়ার করে দেয় এবং নর্মাল খিদেটাও পায়, আর সকালে আবার পটিটাও ক্লিয়ার হয়। কারণ পটি ক্লিয়ার না হলেই আপনার অ্যাসিড হাই হতে থাকবে এবং গ্যাসে বুকে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, মাথা চক্কর দেয়, এবং সে প্রেশারের রোগী হলে প্রেশারটাকে অবধিও ফ্ল্যাকচুয়েট করতে শুরু করে, কখনো বেশি কখনো কম, এরম দেখাতে থাকে। তো এর জন্য গ্যাস হচ্ছে আমাদের শরীরে একটা মারাত্মক, একটা লোকের মানুষের জান নিয়ে নিতে পারে। কিন্তু এই জন্য গো গ্যাস পাউডারটা বানিয়ে রেখেছি। যারা এই গ্যাসের প্রবলেমে ভোগে, একটাই ওষুধ, গো গ্যাস একটা পাউডার বাড়িতে রেখে দিন, একদম ডাক্তারের কাজ করবে। অস্বস্তি হচ্ছে, 1 চামচ খেয়ে নিন, একটু জল খেয়ে নিন, দেখবেন আপনার মন শরীর একদম ঠান্ডা পুরো। ঠিক আছে? ঠান্ডা জলেই খাবেন। হ্যাঁ, নমস্কার। বলুন বলুন। আচ্ছা, কবিতা মুখস্থ করেছো, তারপর বলবে? আমার তোমার কবিতা মুখস্থ হয়নি বলতে হবে না। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম কি যে আমার না পা হাতটা না প্রচুর না মানে ব্যথা করে। হ্যাঁ, এবার মানে কোনো কিছু করতেও ইচ্ছে করে না, কাজ করতে ইচ্ছে করে না। তো ব্যথার ওষুধ খাও, এর জন্য আবার এত? হ্যাঁ, তো সেই জন্যই তো আপনার কাছে ফোন করা, যে আপনি যদি কিছু যদি বলেন। আমি বললেই যে তুমি কিনে খাবে, এত ভালো তো ছাত্রী নও মা তুমি, তাহলে তো স্কুলে ফার্স্ট ডিভিশন পেতে, তাই না?
এখন আমাকে দেখে তোমার মন এখন উৎফুল্ল হয়ে উঠেছে, যাই একটু ফোন করে একটু গল্প করে আসি, না ওইসব আমরা বুঝি, তবুও বলে দিচ্ছি। আমি জানি ও ওষুধ কোনোদিন কেনাও হবে না, কিচ্ছু না, যেমন শখের রুগী সেমনই থাকবে। অর্থ বুস্টার ক্যাপসুলটা যদি দিনে 2টো করে খাওয়া যায় তাহলে এই জয়েন্ট পেনটা কমবে। অর্থ বুস্টার। ঠিক আছে, ওকে। নেক্সট, হ্যালো, বলুন। ডক্টর সেন, আমি রবীন চ্যাটার্জি, বাড়ি বর্ধমান, 72 বছর বয়স। আমি অনেক ডাক্তারের টিভি শো ইন্টারভিউ দেখেছি, কিন্তু আপনার কথা শুনে কোথাও একটা যেন বিশ্বাস জন্মায়। আমার ডান কাঁধে খুব ব্যথা, হাত তুলতে পারছি না। আয়ুর্বেদে কি এর কোনো চিকিৎসা আছে? জানালে উপকৃত হব। আমার নমস্কার নেবেন। নিশ্চয়ই রবীন বাবু, আমার প্রণাম নেবেন। আপনি অনেক বয়োজ্যেষ্ঠ আমার থেকে, তবুও আপনি যে সময় করে আমার টিভি শোটা দেখেন এর জন্য প্রণাম জানাই আপনাকে। আপনি অনেক বয়োজ্যেষ্ঠ। তবু বলে দিই, জয়েন্ট এক্স আর রিল্যাক্সো পেন, জয়েন্ট এক্স আর রিল্যাক্সো পেন, এই দুটো ক্যাপসুলকে দিনে 2বার করে খেলে দিন 15 খান, আপনার ডান কাঁধের যে ব্যথা ওটা ফ্রোজেন শোল্ডার হয়েছে ওটা সেরে যাবে। আর কম হলে ব্যথা, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যেভাবে ফ্রোজেন শোল্ডারের জন্য দেখিয়ে দিয়েছি আমি টিভিতে, ঠিক ওইভাবেই ব্যায়ামগুলো করবেন। ঠিক, নেক্সট যাই। আর একটা লাস্ট চিঠি উধায়, আজ সময় নেই। ডক্টর সেন, আমি কঙ্কন আচার্য, বয়স 29, বাঁকুড়া থাকি। আমি রিমোটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট। বাড়ির লোক ভাবে আমি ইচ্ছা করে বাড়ির কাজ করি না। আমি কাউকে বোঝাতে পারলাম না আমার কি মারাত্মক যন্ত্রণা। আমি একবার আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু আমার 3 বছরের একটি বাচ্চা আছে, পারিনি স্যার। আমার কি বাঁচার কোনো রাস্তা আছে? আপনার এরম ভাবে চিঠি লিখলে এরপর তো সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যেতে হবে বাবা। কেন নেই? নিশ্চয়ই আছে কঙ্কনা। আমার এই নাম্বার, যে নাম্বারে SMS করেছেন আপনি, এই নাম্বারেই যোগাযোগ করবেন। আপনার ওই যন্ত্রণা নিয়ে বাঁকুড়া থেকে আসতে হবে না। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আপনার বাড়িতে ওষুধ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব নিশ্চয়ই। ঠিক আছে, তো মন খারাপ করার কিছু নেই। সঠিক চিকিৎসা এবং সঠিক ওষুধ খেলে সব রোগ থেকেই খানিকটা মুক্তি পাওয়া যায়, সবটা না পাওয়া যাক। আপনি যে মারাত্মক যন্ত্রণায় কাতরাচ্ছেন সেটা থেকে আপনি মুক্তি পাবেন। কেমন? তবে হ্যাঁ, এবারে সময়সীমা শেষের দিকে, যেহেতু বলে দিই একটু, শিলিগুড়ি আসছে কিন্তু আগামী 8 তারিখ, 8ই মে। তাই উত্তরবঙ্গ থেকে যারা আমাদের শো দেখেন তাদেরকে জানাই যে নিচে যে নাম্বার দুটি দেওয়া আছে এই নাম্বারে কল করে অবশ্যই আপনারা বুকিং করাবেন এবং ফোন করার সময় বলে দেবেন আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাবেন। এবং শিলিগুড়িতে আমাদের আরও একটি চেম্বার হচ্ছে অলরেডি, তো ওখানেও পাবেন, অল্টারনেটিভলি ডক্টর পাবেন আপনি 15 দিন অন্তর অন্তর। তাই যারা শিলিগুড়ি চেম্বারে দেখান তাদেরকে আবার বলে দিই, পুরনো পেশেন্ট এবং নতুন পেশেন্ট আমাদের এই নাম্বারে অবশ্যই ফোন করে জানাবেন যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাতে চান। কারণ আমি কষ্ট করে যেহেতু শিলিগুড়ি যাচ্ছি, আপনাদের কষ্ট করে নর্থ বেঙ্গল থেকে কলকাতা আসতে হবে না। কেমন? এমনিভাবে প্রতিদিন 7টা থেকে 7:45 হাজির হব। সবাই ভালো থাকবেন। আজকের জন্য জয় আয়ুর্বেদ, জয় আয়ুষ।